আপনার এই বক্তব্য যদি আনকাট যায় আপনার সমস্যা হবে না? না হলে আমি তো কোনো ভয় পাই না। তো হলে হতেই পারে। তার বিয়ে হইছে তো কি হইছে? সে আমাকে ডাকছে। সে যে কি ছিল আমি জানি না। সে ডাকা মানে আমার জীবনে মনে হতো যে, ওহ মাই গড! আমি মনে হয় মানে স্বর্গে চলে আসছি বা আমি স্বর্গ থেকে ডাক পাইছি কোনো। বললাম। তো তখন আমাকে বলল যে, "মিডিয়াতে এরকম অনেক আকর্ষণ আছে। এখানেও কাজ আছে, গিগ আছে।" কি আসলেই আছে মিডিয়াতে? অবশ্যই আছে। I am the witness. ভেরি জানি গুড। না এপিসোডটা কখন যাবে। এটা আমি বেঁচে থাকবো কি মরে যাবো জানি না। মাই গুডনেস! ভূমিকম্প যে কোন লেভেলে হবে এটা যদি আনকাট আমি প্রচার করি। আর আমার এডিট করার পরে এটা আরো ৫ বার ৫ জনকে দেখাইতে হবে। ক্লোজ ডোরে। মাই গুডনেস! আনবিলিভেবল! আর এপিসোড যদি প্রচারিত হয়, আমাকে যদি কেউ মেরে ফেলে, অবাক হওয়ার কিছু নাই। আর আমি যদি মরেও যাই, কেউ যদি আমাকে মেরেও ফেলে, আমার পিছুটা আর নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। আজকে যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে পরিচয় করিয়ে দেবার দরকার নেই। আমরা আজকে রিমু আপাকে পেয়েছি। আপনার ডাকনাম কি রিমু? রিমু রোজ খন্দকার, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমি জানি কিন্তু হ্যাঁ, ডাক কি সবার নাম জি সবাই রিমুই রিমু। বলে। সো আপা আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ওকে। ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের কিছু ট্র্যাডিশনাল নিয়ম আছে। লাইক আপনার এইজটা যদি আপনি একটু বলতেন। আমার বয়স। 42 রাইট নাও রানিং, 42। ইয়েস, ওকে। জন্ম জেলা? মানে ঢাকাতে। ঢাকাতেই জন্মগ্রহণ করেছেন। জি, শুরু করেন। আপনার যেখান থেকে বলতে ইচ্ছা করে যেভাবে বলুন। তো আমি যখন জন্মগ্রহণ করেছি, জি, তো খুবই আমার মা ছিলেন একজন অভিনেত্রী জি। এবং তখনকার দিনের খুব সুপারহিট নায়িকা। বাংলাদেশে তখনও কারো নাম দিয়ে সিনেমা হয় নাই। তো উনার আমার নাম আম্মু দিয়ে সিনেমা হচ্ছেন হচ্ছে। ১ম নায়িকা বা নায়ক বা অভিনেতা বা অভিনেত্রী হুম। যার নাম দিয়ে সিনেমা হয়েছিল, টাইটেল প্রিন্সেস টিনা খান। প্রিন্সেস টিনা খান আপনার মা। জি। জি। তো আমার যতটুকু মনে আছে যে আমার আম্মু আমাকে নিয়ে প্রচুর শপিং করতে গেছে। বলে, "আমি একদিন থাকবো না। তো হচ্ছে তোমার কি খেতে ইচ্ছা করতেছে বলো?" তো আমি খুব চকোলেটের পাগল ছিলাম। খুব চকোলেট, আইসক্রিম। হুম। যদিও আমার ভয়েস হাস্কিটা ঠান্ডার জন্য না বাই বর্ন এটা। আমরা দর্শকরা জানে সেটা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ। হ্যাঁ। তো হচ্ছে তো ওই ওই আমি যেটা স্পয়েল যেরকম বলে যে হুম। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। আমার আব্বা ছিলেন আর্মিতে, সেনাবাহিনীতে ছিলেন। ওকে। তো তো আমরা আম্মু খুব ঘুরছে আমাকে নিয়ে। ঘুরছি ফিরছি, নতুন ড্রেস কিনে দিছে। আমি খুব চাউমিন খেতে পছন্দ করি। সে নিজের হাতে রান্না করে রেখে গেছে যে আমি আজকে যাবো, কালকে সারাদিন থাকবো, থেকে পরশুদিন সকালে ব্যাক করব। এরকম ১ রাতের জন্য। তো আমি ঘুমায় গেছি অ্যাজ ইউজুয়াল। সকালবেলা আম্মু যখন ঘুম থেকে উঠছে, আস্তে আমি শব্দ পাচ্ছি কপালে একটা চুমু দিয়ে গেছে। আমি আম্মুর হাত টেনে ধরছি যে, "আম্মু তুমি আমাকে নিয়ে চলো।" হুম। তো আম্মু বলতেছে যে, "মা এখানে যাচ্ছি আমরা ৪ জন যাচ্ছি। মোরশেদুল ইসলাম আঙ্কেল যিনি একজন নির্মাতা, উনি উনার ওয়াইফ ছিলেন মুন্নি আন্টি, আলমগীর আঙ্কেল, আম্মু। তো বলছে, "আমি আজকে যাবো, কালকে চলে আসবো। তুমি দেখো।" এই হুম। চলে গেছে। আমি সারাদিন খেলছি। আমার নানু ছিল বাসায়, মামারা ছিল, কাজের লোকরা ছিল। তো আমার যার মন চাইছে আমি ইচ্ছা মতো চকোলেট খাইছি, স্পয়েল করছি। হুম। আর আম্মু যেদিন বাসায় থাকে আম্মুর বাথরুমটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মজার জায়গা। বিকজ ওখানে আছে শ্যাম্পু, সাবান, মনে করেন শাওয়ার জেল, বাথটব, হুম। পানির মধ্যে ইচ্ছে মতো চুবায় মানে পানির মধ্যে বাচ্চারা ফেনা করে ফেলে না হুম, সাবান হুম, দিয়ে, হুম, হুম। ওইটা করা। আমি ৩-৪ ঘন্টা আমি গোসলই করছি। আমাদের কাজের লোক, আমার নানি বা আমার মামারা কেউ টেনে আমাকে উঠাইতে পারে না। আজকে আম্মু যেহেতু বাসায় নেই, আমরা আজকে খুব পিকনিক মুডে ছিলাম আমি খুব। আপনি একাই সন্তান? আমার আম্মুর একাই ছিলাম। ওকে। জি, তারপর? তারপরে আমার আব্বা তো দেশের বাইরে চলে গিয়েছিলেন। আর্মিতে ছিলেন। উনি হচ্ছে ট্রেনিং এ পাঠিয়েছে বা নাকি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পাঠিয়েছিল নাকি উনি সৌদি আরব গিয়েছিলেন। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে আমার যে আম্মু তো চলে আসার কথা, সকাল ১০টা বাজে। তো একটা টাইমে যেয়ে না কলিং বেল বাজছে। আমি বলছি ঠিক আমার আম্মু আসছে। তো আমি যেয়ে দরজা খুলতেছি না। আমি রেগে গেলে আম্মুকে বলতাম কি মাংকি, হুম, হুম, হুম। মাম্মি, মাম মা, আম্মু, হুম, মাংকি। মাংকি তোমার আজকে পানিশমেন্ট, তোমাকে ঢুকতে দিব না বাসায়। হুম, তুমি বাইরেই থাকো। হুম, তো অনেকক্ষণ দরজা পাশে থেকে তো সেটা কেউ শুনছে না। কারণ কাঠের দরজা তো শোনা যাচ্ছে না। তো অনেকক্ষণ দরজা নাড়ছে। পরে একটা টাইমে যেয়ে আমার মামা এসে খুলে দিল। আমার নানিও তখন ছিলেন। তো বলল যে, "এরকম টিনা আপার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের ফোন আসছে। গতকাল রাতেই হয়েছে। তো ঢাকায় উনার বডি আনা হচ্ছে।" তো আমি একটু শুধু শুনি নাই। আমি যখন দেখছি যে আম্মু নাই, তো আমি রাগ করে আবার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিছি। হুম, আমি আর শুনি নাই যে কি বলছে। ইনফরমেশন ওটাই ছিল যে ফোন আসছে। একজন ফোন করেছিলেন হুম। যে উনার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা ছিলেন আখতারুজ্জামান, প্রখ্যাত পরিচালক, সাংবাদিক। আমার মামা ফোন করেছিলেন। তো আমার বাই দ্যা ওয়ে আমার আম্মুর কোনো বড় ভাই ছিলেন না। আখতারুজ্জামান ছিলেন আমার মার বড় ভাই, গার্ডিয়ান এরকম। তো কতক্ষণ পরে আখতারুজ্জামান মামা আসছেন, এসে আমাকে নিয়ে যাচ্ছে, "চলো যাই।" আমি বললাম, "কোথায় যাবো মামা?" মামাকে আমি আগে থেকে চিনতাম। আমাদের মানে ফ্যামিলি যেহেতু আমার মা নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো, ডাকতো। সাংবাদিক থেকে আমার আম্মুই কিন্তু উনাকে পরিচালক বানিয়েছে। হুম, প্রিন্সেস রাখান কিন্তু উনিই পরিচালনা করেছিলেন। আমি কোথায় যাবো? এফডিসি যাবো। তো ওখানে গেছি, যেয়ে দেখি যে এরকম অনেক লোক, ২ টা লাশ নিয়ে আসা হইছে। মানে ২০ তারিখে অ্যা সন্ধ্যার সময় ট্রাকটা ধাক্কা দিছে, গাড়ি পানিতে পড়ে গেছে। তো উঠাতে ২১ তারিখ হয়ে গেছে যখন লাশটা নিয়ে আসছে ঢাকাতে এফডিসিতে। হুম, হুম, তো ২১ তারিখে আমার মামা নিতে আসছে আমাকে যে, আমি আম্মুর কাছে যাবো।" বলে, "হ্যাঁ, চলো।" আমি খুব সুন্দর একটা ড্রেস পড়ছি, আম্মু ড্রেস কিনে দিয়ে গেছে। হুম, বলে কি, "হ্যাঁ, তুমি পড়ো।" আমি তো আর জানি না যে সেদিন যে আমার আমার আমি কি দেখব। তো
তো ওখানে আম্মুর সব কলিগ থেকে আরম্ভ করে সুচরিতা আন্টি থেকে আরম্ভ করে শাবানা আন্টি থেকে আরম্ভ করে ওয়াসিম আঙ্কেল, রাজ্জাক আঙ্কেল সবাই এরকম আসছে। তো এরকম ২ টা লাশ আমি তখনও বুঝতেছি না যে কি হচ্ছে। তো নিপা মোনালিসা আন্টি একজন ছিল অভিনেত্রী। হুম। উনি আমাকে এসে আমাকে জড়ায় ধরে কাঁদতেছে। তা আমি না তখনও বুঝতেছি না যে কি হচ্ছে। খুব কাঁদতেছে। "চলো তোমার আম্মুকে দেখাই।" আমি বললাম, "আম্মু কি হইছে?" যে, "আম্মু নাই।" ওহো! আম্মু নাই, আম্মুর মুখটা স্মাইলি ছিল। আর হচ্ছে যেহেতু ট্রাকটা ধাক্কা দিয়েছে গাড়িটা পানিতে পড়ে গেছে। আম্মু আর আলমগীর আঙ্কেল সামনে ছিলেন। পিছনে ছিলেন মোর্শেদ আঙ্কেল আর উনার ওয়াইফ মনিরা আন্টি। তো উনারা আঙ্কেল হচ্ছে ফেরি টিকিট কাটতে গিয়েছিলেন। সেজন্য উনি বেঁচে গেছেন। হুম। আর মুন্নি আন্টি বেঁচে গেছেন হচ্ছে উনার চুল অনেক বড় ছিল। পিছনে গ্লাসটা ছিল ভাঙা। উনি ভেসে কোনরকম উঠতে পেরেছিল। কেউ একজন নেমে উনার চুল ধরে টানতে পেরেছিল। ওহো! তার মানে গাড়িটা ফেরির উপরে ছিল। না, ফেরিতে উঠবে তার আগে। ওঠা অবস্থায় ছিল, পেছন থেকে ট্রাকটা তার এসে এসে ধাক্কা দিয়েছে। ইস! কিন্তু ওই পানি থেকে আর বের হতে পারেনি। না, আহাহা! তখন হচ্ছে শীতের দিন জানুয়ারি মাস। আপনি বোঝেনই তো যে ১৯৮৯ সালে শীত মানে প্রচুর শীত। আম্মুর একটা শাড়ি পেয়েছিলাম, একটা ইয়েলো কালারের শাড়ি পরা, পায়ে মোজা, হাতে মোজা, তারপর হচ্ছে স্কার্ফ পরা, কার্ডিগান পরা, ওর উপরে শাল, হুম। প্রচুর ঠান্ডা। তার মধ্যে আম্মু একটা বই পড়ছিল, দিবেন্দু পালিতর 'ঢেউ' একটা বই পড়ছিল। তো আমি পরে মনির আন্টিকে বলেছি যে, "আন্টি আমাকে একটু কাহিনীটা বলবেন যে সেদিন কি হয়েছিল? আপনি তো জানেন সবকিছু।" তো আম্মু বলছিল লাস্ট মোমেন্টে যে, "ইস আল্লাহ! সান পড়ে যাচ্ছে, আমার বইটা তো শেষ হচ্ছে না।" তো বইটার নামও ছিল 'ঢেউ'। আমার কাছে বইটা আছে। 'ঢেউ' ছিল বইটার নাম। তো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তারপর আমার আব্বা তার ১৫ দিন পরে আসছেন। আসার পরে এদিকে আবার গন্ডগোল শুরু হয়ে গেল। কিরকম গন্ডগোল? যে আমাকে কে রাখবে? এটা নিয়ে আব্বু দেশের বাইরে। হুম। আমার দাদিরা থাকে নবাবগঞ্জে, দোহার নবাবগঞ্জ যেটা কিনা ঢাকা এখন এক আসন যেটা একসাথে হয়ে গেছে। তো হচ্ছে আমি কোথায় থাকবো? কি করব? যেহেতু আমার আম্মা মারা গেছে। ২ মাস পরে আক্তারুজ্জামান মামা যে কিনা সাংবাদিক ছিলেন, পরিচালক, উনার কাছে আমাকে নিয়ে গেছেন। যে ঠিক আছে আমার আব্বুকে বলছেন যে, "ঠিক আছে আপনি আসেন। ততদিন ও আমার কাছে থাকুক।" আমার নানু, মামারা সবাই চুয়াডাঙ্গা চলে গেছেন, নানির বাড়ি। হুম। আমার দাদিরা বা ফুপুরা যারা আসছিলেন সবাই যার, যার মতো নবাবগঞ্জ চলে গেছেন। তো আমি এরকম মামার বাসায় ছিলাম। মানে আপনাকে রাখার মতো কেউ নাই। না, ওকে। তারপরে হচ্ছে এদিকে আমি কোথায় ভর্তি হব, কি করব? আমার আম্মুর খুব ইচ্ছা ছিল আমাকে ভারতীয় সেনাবাহিনীতে দিবে। তো আমার আম্মু মারা যাওয়ার কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনী ঘুরেও আসছেন। হুম। এর আগে দার্জিলিং এ দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। শাবানা আন্টির মেয়ে পড়তেন। হুম। সুচরিতা আন্টির বাচ্চারাও পড়েছিলেন মনে হয়। তো দার্জিলিং এ আমার আম্মু যেয়ে দেখে আসছে যে কেমন পরিবেশ কি ইসে। পরে আম্মুর মনে হলো কি দার্জিলিং তো আমি যখন তখন যেতে পারব না। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মধ্যেই আছে এবং কোনো মানে দার্জিলিং এর যে বোর্ডিংটা ওটার চেয়ে কোনো মানে খারাপ না এটা। হুম। তো এখানে দিলে আমি যখন ইচ্ছা তখন যেতে পারব দেখতে। জি। তো আমার আম্মু ঘুরে আসছিলেন। এদিকে আবার পতনের আন্দোলন শুরু হয়ে গেছেন। হুম। গণঅভ্যুত্থান। কি হবে কি না হবে? আমার আব্বু আবার খুবই কাছের ছিলেন সাহেবের। হুম। জাতীয় পার্টি করতেন। খুবই কাছের ছিলেন। ওকে। একটু কফিটা খেয়ে নিই। জি, জি প্লিজ টেক ইউর টাইম। তো যখন পতন হলো স্বাভাবিক আমার আব্বুরা যারা কাছের ছিলেন উনাদের সবাইকে স্যাক করে দেওয়া হয়েছে। ওকে। তো এর ২ দিন পরে মামা আমাকে নারায়ণগঞ্জ নিয়ে গেলেন। তো আমাদের যে মিসেস জয়াপতি ছিলেন এমডি, হোয়াটস ইউর ফাদার রোল? তুমি কোথায়? ফাদার রোল দেশের বাইরে, এর মধ্যে গন্ডগোল। এর মধ্যে আমার দাদি খুব প্যারা দিচ্ছে বিয়ে দেওয়ার জন্য। মানে আপনার সাথে আপনার বাবার কমিউনিকেশন কি? আমার কম্বিনেশন আমি কিছুই জানি না। আপনার বাবা আপনার সাথে যোগাযোগ করছে না? যোগাযোগ করছে না সামহাউ আবার করছে মামার সাথে। আমার সাথে দেখা খুব কম হচ্ছে। কেন হবে এদিকে সে এরকম? হচ্ছে একটাই মাত্র মেয়ে আপনি। হ্যাঁ, না, উনি বেঁচে আছেন? না মানে ২০২১ এ করোনাতে মারা গেছে। আপনার মনে হয় না জায়গাটা একটা বড় একটা মিসিং? মানে জি, কেন জি। এরকম এটা হবে? মিসিং হচ্ছে আর বাবার রোলটা অনেকেই ভাববে যে কেন সে এরকম? রাইট। এটা আমি এটার উত্তর নিজেও আছে বলব। আপনার কাছে? আমার কোনো উত্তর নেই এইজন্য যে আমার বাবা হচ্ছে তার মার জন্য পাগল। তার মা তাকে যা বলতেন এটা সে সব সন্তানেরই হওয়া উচিত। ঠিক আছে। ইটস কিন্তু ওকে বাট কি আমার তো একটা বেবি আছে। হ্যাঁ, আর আপনার মায়ের দিকের ফ্যামিলির কেউ? আমার মায়ের দিকের ফ্যামিলি আমি তো বললাম যে এখন যদি আমি বলি যে খুবই সত্যি কথা যেটা বলা হবে যে they all are না এবং খুব আমার মায়ের মামারাও নানির যে পিস এবং আমার দাদা ছিলেন না। আমার দাদাকে আমি দেখিনি। তো আমার ফুপুরা যখন আপনি দেখবেন যে আপনার বাবা আপনাকে ভালোমতো নিচ্ছে না বা একটু কেমন জানি করছে, তখন তো খাচ্ছে পুরো না, খাচ্ছে ফ্যামিলি না। ওরকম হয়ে যায়। তখন পুরো ফ্যামিলি কিন্তু এরকম হয়ে যাবে। তারপরে আমি ভারতীয় সেনাবাহিনীতে ভর্তি হলাম। বড় ক্লাসে উঠলাম। তারপর হচ্ছে ওই রুলস এর মধ্যে চলে গেলাম। পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, নিট অ্যান্ড ক্লিন। হুম। আমার সব কাজ নিজেরটা নিজের করা। প্রত্যেক মাসে লাস্ট শুক্রবার গার্ডিয়ানরা আসতো। তো আমার সেবার কেউ আসে নাই। আমি এত কাঁদছি। তখন আমাদের একটা টিচার ছিলেন অপর্ণা চক্রবর্তী। উনি আমাকে বেশিরভাগ গাইড করত। ড্রেস এমনি করে পড়া, এটা করা, কেমনে করে কি করতে হয়, হোমসের যে রুলস গুলা। তো একদিন উনি আমাকে ডেকে বলতেছে যে, "তুই কাঁদছিস কেন? তোকে বুঝতে হবে যে তোর পৃথিবীতে কেউ নেই। তোর বাবা থেকেও নেই। তোর চাচারা, ফুপুরা বা দাদিরা, বা তোর নানি, মামারা কেউ তোর খোঁজ নিতে আসে না। তুই কাঁদবি কার জন্য কাঁদবি বল? হুম। তুই মনে কর তুই একা, তোর কেউ নাই। তোর মামা কখনো আসলে আসবে, না আসলে না আসবে। এভাবে চলবি।" আমার বাবা ততদিনে বিয়ে করে ফেলছেন। আমার স্টেপ মার রুলসই বলেছিলেন পরে জানছি কন্ডিশন ছিল যে তার আগের ঘরের মেয়ে আসতে পারবে না আমাদের সংসারে।
এবং তারপর তার ছেলে হইছে। আমার দাদি তো আরো বেশি খুশি। এখন আমি রিমু থাকলেই কি না থাকলেই তাতে কিছু যায় আসে না। হুম। এদিকে আমার দাদার বাড়িতে আমার মা বিশাল বাগান বাড়ি, পুকুর কিনছিল। ওগুলাও নাই। এদিকে আমার নানা ছিলেন ম্যাজিস্ট্রেট, সরকারি ম্যাজিস্ট্রেট। সে পাকিস্তান পিরিয়ডে অনেক বড় জায়গা পাইছিলেন। ওখানে আমার মা বাড়ি করছিলেন চুয়াডাঙ্গায়। ওগুলাও আমার কিচ্ছু আমি জানি না। সে আমার মামার নানিরা সবাই মজ-মাস্তি করতেছে। এদিকে যে আমার লাইফ কি যাচ্ছে যে আমার ১ম আমি ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার পরে আমি ১ম ঈদ হবে। আমি ঈদে যাবো। আমাদের যে মিসেস সাত্তার যে টিচার ছিলেন, উনি আমাকে ডাকছে যে, "কালকে তো সবাই চলে যাবে, সবার গার্ডিয়ান আসবে, ঈদের ছুটিতে চলে যাবে।" উনার অফিস রুমে ডাকছে, আমি গেছি। একটা লাল স্কার্ট আমাকে ধরাই দিছে। "স্টপস অ্যান্ড স্কার্ট। এটা তুই ঈদে পড়বি।" আমি বলছি যে, "সত্যি এটা আমি পড়বো? এটা আমার?" বলে কি, "হ্যাঁ।" আমি বলি কি, "মামা তো কিনে দেবে, আব্বু কিনে দিবে।" বলে কি যে, সে দিবে কি না দিবে তা জানি না। এটা আমার তরফ থেকে।" সে বলছে, "সত্যি আমার কোনো ড্রেস ছিল না। আমার টিচারের ড্রেসটা আমি পড়েছিলাম।" হুম। তো এইটা হচ্ছে কাহিনী। তারপর উম এই তো ভারতেশ্বরী হোমস। তারপরও ভারতেশ্বরী হোমসে ম্যাট্রিক করলাম। ম্যাট্রিক করার পরে ৩ মাস ছুটি। ছুটিতে আমি ১ম আমার দাদার বাড়ি গেছি। এর মধ্যে আমার এই যে ভারতেশ্বরী হোমসের জার্নিটা ৯০ থেকে ৯৬, তো খুব বেশি না, আমি ২ বার দাদার বাড়িতে গেছি। তাও আব্বু যখন আসছিল আমাকে দেখতে, আমি জোর করে গেছি। যতবারই গেছি আমার স্টেপ-মা আমাকে দেখে বাসায় থাকে নাই। আমার আব্বু জোর করে আমাকে কাউকে না কাউকে দিয়ে ঢাকায় পাঠায় দিয়েছে মামার বাসায়। তো আমি ১৯৯৬ সালে আমি ম্যাট্রিক পরীক্ষার পরে আমি ১ম ৩ মাস ছুটি। তো ৩ মাসে আমি গেলাম। আমি একা, একা চলে গেছি লঞ্চে করে, মামাকে না বলে। তো যাওয়ার পরে আমি ভাইয়া ভারতীয় সেনাবাহিনী থেকে আসতাম। ছেলে টিচাররা ছাড়া ওখানে ছেলে দেখতাম না। ছেলে দেখতাম কখন? তা হচ্ছে যখন আমরা ১৬ ডিসেম্বর বা ২৬শে মার্চে ঢাকা স্টেডিয়ামে আসতাম, তখন ছেলে দেখতাম। ছেলে কাকে বলে দেখতাম। মেয়েরা ছেলেরা আমাদের দেখার জন্য পাগল হয়ে থাকে, বিকজ আমরা মিনি স্কার্ট পড়তাম, শার্ট পড়তাম, টাইট, আমাদের ড্রেসই ছিল ওরকম। তো এগুলো দেখার জন্য কিন্তু সবাই পাগল থাকতো। ভারতীয় সেনাবাহিনী কখন আসবে? আমরা যখন নামতাম যে এখন ভারতীয় সেনাবাহিনী আসবে, সবাই এত চিয়ার হইতো, এত মানে কথা হতো। তো আমি ছেলে কাকে বলে আমি দেখি নাই। তো ১৯৯৬ সালে যখন আমি গেলাম ৩ মাসের বেড়াতে গেলাম, তো ১ম এ গেছি, যাওয়ার পরে আমার এক কাজিনের সাথে দেখা হলো। তো এদিকে আমার স্টেপ আমাকে রাখবে না, আমার দাদি কিছু বলতে পারে না। তখন আমার চাচাতো ভাই এবার যে ঢাকা থেকে এবার যে নমিনেশন পেল, সে আমার স্টেপ মাকে ম্যানেজ করছে। চাচিও তো আসছে, থাকুক না কিছুদিন, ঘুরে যাক। তো জীবনে ১ম প্রেমে পড়া। হুম, হুম। ওহ মাই গড! ঠিক ঠান্ডা হয়ে গেছে। Take your time. আমি আগে জানতাম যে ঘামটা মুছি, হ্যাঁ? হুম, যাই। হুম, হুম। Sure. তো হোমসে থাকাকালে আমি হুমায়ূন আহমেদের বই পড়ছি অনেক। হুম, ৩ গোয়েন্দা আমার খুব ফেভারিট ছিল। কেউ না কেউ কারো গার্ডিয়ান আসলে, প্যারেন্টস যাতে আসতো, তখন হুমায়ূন আহমেদের কি বেরোইছে দিয়ে যেত। ৩ গোয়েন্দা দিয়ে যেত, কোনটা বেরোইছে। ওখান থেকে নিয়ে, নিয়ে চুরি করে পড়তাম। আমিও একটা বই ধরলে শেষ না করে থাকতাম না। শেষ করতে হবে আমার। তো ওই হুমায়ূন আহমেদ পড়ে, পড়ে প্রেম জাগা। তো ১ম আমার এক কাজিনের প্রেমে আমি পড়ছি। সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো এরকম এদিকে ম্যাট্রিক রেজাল্ট হলো। আমার আবার ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার টাইম আসলো। কিন্তু আমি আর ভারতীয় সেনাবাহিনীতে যাইনি। ওকে, কেন? প্রেমের টানে। যে ওকে। ওখানে গেলে আবার ২ বছর আটকে থাকতে হবে। যদি আবার ফেল করি তাহলে তো ৩-৪ বছর হুম, 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 আসতে পারব না। এখন যদি আমি এখন এখান থেকে আমি চলে যাই, আমার দাদার বাড়িতে আমাকে আর কেউ আবার নতুন করে আমাকে কেউ রাখবে না। এখন তো মোটামুটি আমি সেটেল হয়ে গেছি। হুম, হুম, এরকম লাগছিল প্রেমে পড়ে। যে মনে হয়েছে যে এই লোকটা আর কেউ না থাকুক, এই লোকটা তো আমার জন্য আছে। হুম। তো তারপরে মামা আমাকে জোর করে ভারতীয় সেনাবাহিনীতে নিয়ে গেছে, ভর্তি করাইছে। না, আমার পড়ায় মন বসে নাই। আমি আবার চলে আসছি। তখন আমাকে ট্রান্সফার সার্টিফিকেট যেটা করতে হয়, টিসি দিতে হয় বা ভর্তি হতে হয়। তো ওই যার প্রেমে আমি পড়ছিলাম, তো সে আমাকে সব ম্যানেজ করে দিছে। ওকে। তো ঢাকা লালমাটিয়াতে ভর্তি হয়েছি তারপরে। লা লালমাটিয়া মহিলা কলেজ, থাকতেন কার কাছে? গার্লস হোস্টেল। জি। এবং আমরা প্রেমও করতাম, পড়তাম এই। হুম, হুম। তারপর একটা টাইমে যখন আমি বললাম যে এরকম বিয়ে-শাদী বা এইটা ওইটা, ৮ বছর হয়ে গেছে আমাদের প্রেমের। ৮ বছর হয়ে গেছে। আমি যখন তাকে বারবারই বলি যে, বিয়ে-শাদী করব না, আমরা এরকমই থাকবো। আর কতদিন আমি হোস্টেলে থাকবো বা এরকম কি করব? তারপরে টাকা লাগতো, সে আমাকে দিত টাকা। আমার দাদিরা বা অনেকে আমাকে না করছে যে, ফ্যামিলির মধ্যে প্রেম করো না, এটা ঠিক না। আর ওদের যে ফ্যামিলি, যাদের সাথে তার যে প্রেমে আমি পড়ছিলাম, তারা একটু অন্য টাইপের, খুবই গোঁড়া। আমার আম্মুকে ১ম এ মেনে নেয় নাই, অভিনেত্রী ছিল। হুম, আর তার মেয়েকে যে মেনে নিবে এটা তো কোনো কখনো না, অ্যাবসার্ড। পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাবে। ওরা কখনো এরকম করবে না। তো আমাকে সবাই না করছে। যে না করতো তার মনে হতো যে, সে তো আমার ভালো চায় না। ধ্যাৎ! কেউ আমার ভালো চায় না। হুম, মামা আমাকে বুঝাচ্ছে, আমি মামার ভালো চাই না। মামা আপনার বাসায় আমি থাকব না। আমি খুব এত, মানে আল্লাহ বলে না যে সবকিছু একদম সয়ে রয়ে করতে হয়।
আপনি মানে অন্ধ হয়ে গিয়েছিলেন আরকি যেটাকে বলে। অন্ধ যাকে বলে। তার সাথে আমার এতদিনে জীবনে I got from him. হুম, তো আমার তখন আরো বেশি মনে হইছে যে এই লোকটা আমার সাথে চিট করবে না। যেহেতু তার সাথে আমার হইছে। হুম, এই লোকটা আর চিট করবে না। সে আমাকে নিজের দায়িত্ব নিচ্ছে। লালমাটিয়া মহিলা হোস্টেলে থাকতাম। সব টাকা সে দিত। হুম, হুম, প্রত্যেক মাসে ২ বার করে ৩ বার করে দেখা হতো। হুম, যখন যেখানে। সে যদি বলতো এখন দিন, রাত্রে আমি দিনই বলতাম। হুম, দিন রে বলতো যে এখন রাত সে যা বলতো আমি তাই একদম। তো যখন বলি তখন বলে যে ফ্যামিলিতে আমি বলি আসলে সবাই বলে যে না টিনার মেয়ে তো, টিনাকে তো আমার ফ্যামিলির কেউ পছন্দ করত না। তোমার দাদার ফ্যামিলি পছন্দ করত বা তোমার চাচারা পছন্দ করত, ফুপুরা পছন্দ করত, অন্য কাজিনরা পছন্দ করত। আমাদের ফ্যামিলি না। তখন কিন্তু আমি মিডিয়াতে হাসি নাই। নরমাল একটা মেয়ে। মানে টিনার মেয়ে আমি, টিনা আমার মা। এটা কি কোনো এক্সকিউজ হতে পারে? যে কারো যে মেনে নিবে না ফ্যামিলিতে? হুম, হুম। কোনো এক্সকিউজই হতে পারে না। ইডেনে ভর্তি হইছি ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে। ওকে। তারপর আমি এত ডিপ্রেশনে চলে গেছি। আমার না তখন একটা হরমোনাল ডিসঅর্ডার তো হয়। আমি এখানে সরি ফর দ্য ইন্টারাপ্ট কারণ গল্পটার বাঁক তো অনেক দূর চলে যাবে হ্যাঁ, সামনে। আমি শুধু চিন্তা করছি ধরুন উনার মা যদি বেঁচে থাকতো বা উনার বাবার গাইডেন্সটা যদি উনার উপরে থাকতো তাহলে কি উনার জীবনে এত বড় ডিজাস্টার গুলো এত ইজিলি আসতে পারত? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন, একটা টিনেজের বয়সে কিন্তু একটা মেয়ে বা একটা ছেলেরা অনেক বেশি পরিমাণে আ এই জিনিসগুলোতে অনেক ডিপলি মোটিভেটেড থাকে। কাউকে ভালো লাগলে তার সেই পৃথিবী হয়ে যায়। তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। এবং এগুলো আপনারা যদি একটু স্টাডি করেন দেখবেন যে সাইকোলজিক্যালি এগুলা সায়েন্টিফিক। বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে তো খুবই সায়েন্টিফিক। ১ম প্রেম, ১ম ভালোবাসা, হ্যাঁ? তো এই জায়গাটা থেকে আসলে কতদূর যাবে, কতদূর স্টেপ নিবে, সেখানে সীমানা নির্ধারণ করার যে ব্যাপারটা, এটা তো ও বুঝতে পারছে না। আমি বুঝতে পারছি না আমাকে আমার বাবাও অনেক সময় না করেছে, আমার দাদি না করেছে, আমার না, এই না কাজিনরা করার না বিষয়টা করেছে। আমি বলি। আপনার বাবার জায়গা থেকে আমি বলি, উইথ ডিউ রেসপেক্ট, আপনার বাবার নাটা আপনি শুনলে না শুনলেই বাকি। আমার কিছুই যায় আসে না। এক্সাক্টলি। কারণ বাবা যে আমার লাইফে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, সেটা কিন্তু উনার গল্পে আসছে না, না। আসে নাই। মা তো মিসিং, মা নাই। আর বাকি থাকে যারা, উনারা ততদিনে উনি বুঝিয়ে গিয়েছিলেন আমার ব্লাড রিলেটেড কেউ আমার উপর অতটা ইমপ্যাক্ট ক্রিয়েট করে না। সুতরাং আমার ডিসিশন আমিই নিব। হ্যাঁ, এবং আমার ডিসিশন আমি নেয়ার ক্ষেত্রে যে এত বড় একটা ভুল ডিসিশন নিচ্ছি, সেটা ওই বয়সে মনে হচ্ছে না। এটা একটা ফ্যাক্ট। জি, তারপরে? একটা টাইমে আমি খুব অসুস্থ হয়ে গেলাম। হুম, বিকজ হরমোনাল ডিসঅর্ডার হয় অনেক রকম সময় হয় বা এরকম একটা 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 ধকল গেছে এটা একটা হয়। পরে বলে কি আমি অনেক বোঝানোর চেষ্টা করছি ফ্যামিলি থেকে মানছে না। তারপর অনেকদিন সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। প্রায় ৮-৯ মাস আমি জানি না। আমার খাওয়া-দাওয়া, লেখাপড়া সবকিছুই বন্ধ। মানে ওই সময়টাতে খরচও দিত না কিছু। কিছুই না। তারপর একটা টাইমে শুনলাম যে ও বিয়ে করে ফেলছে। হুট ওর করে, ফ্যামিলি থেকে ওকে বিয়ে দিয়ে দিছে ওকে। হুট করেই। হুম। আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা কোন যোগাযোগ করেনি ওই সময়টাতে? আমার আব্বা বলছে যে, "তুমি গেছিলা কেন? না করছে না তোমাকে সবাই?" তো হচ্ছে যখন আমি বললাম যে আমার আব্বাকে বললাম যে, "আব্বু ওরা এরকম করছে, এরকম এই সেই।" বলল কি যে, "হ্যাঁ, এটা তো করবেই। তোমাকে তো সবাই না করছিল। তুমি শোনো নাই কারো না। তুমি ভাবছিলা যে পৃথিবী মানে ওই একা পৃথিবী তোমার, আমরা তো কেউ না।" এই গল্পটা বিশেষ করে টিনেজের বাচ্চা যারা আছেন, মেয়েরা যারা আছেন, ছেলেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। এবং ভুল আসলে অন্যের ভুল থেকে যদি শেখা যায়, তাহলে ওই ভুলটা নিজের জীবনে না করাটাই বেটার। সে বিয়ে-শাদী করার পরে কিছুদিন পরে এসে সে আমাকে নক করেছে। সে আমাকে দেখা করতে চায়। তারপরে আমি যাবো কি যাবো না আমি জানি না। আমি তো তার বিয়ে হইছে তো কি হইছে? সে আমাকে ডাকছে। ও এক ধরনের hypnotize ছিল। মানে সে যে কি ছিল আমি জানি না। সে ডাকা মানে আমার জীবনে মনে হতো যে, ওহ মাই গড! আমি মনে হয় মানে স্বর্গে চলে আসছি বা আমি স্বর্গ থেকে ডাক পাইছি কোনো। প্রেম এরকমই হয়। যদিও কথাটা একদম চরম পর্যায়ের ভুল। কারণ যে প্রেমে রেসপেক্ট থাকে না, সবসময় ইলিউশনিস্টিক ব্যাপার থাকে, সেই প্রেম ডেঞ্জারাস। ইলিউশন ছিল। সে যে ডাকতো আমাকে মনে হতো যে সে যদি আমাকে বলতো যে, "তুমি বিষ খাও" আমি মনে হয় বেশি খাইতাম। এবং সে আমাকে বলছে যে, "তুমি লেখাপড়া করতে চাও তো?" আমি বললাম যে, "হ্যাঁ, আমার লেখাপড়া করাটা আমি ছাড়তে চাইনি।" তো তার তার আমি তার সাথে আমি টাইম স্পেন্ড ও করব, সব ধরনের কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এটা এক ধরনের আমার ইয়ে ছিল যে আমার লেখাপড়ার প্রতি একটা লোভ ছিল। যে তার সাথে থাকলে মনে হয় আমি লেখাপড়াটা করতে পারব। সে আমাকে যে টাকাটা দিচ্ছে, সে শুধুমাত্র আমাকে ভালোবেসে দিচ্ছে না, আমার লেখাপড়ার খরচটাও দিচ্ছে। আমি খুব পজিটিভ ওয়েতে ধরছি। আমি কোনো নেগেটিভ ওয়েতে ধরি নাই। তার হুম, সাথে থাকলে আমি মাসে, মাসে টাকাটা পাবো। সেটা দিয়ে আমি আমার যাওয়া আসা, আমার কাপড়-চোপড় বলেন, আমার বই খাতা বলেন, আমার টিউটোরিয়াল ফি বলেন, কলেজের ফি বলেন সব দিতে পারবো আমি। লেখাপড়াও কিন্তু একটা মোহ ছিল আমার যে ওর সাথে থাকলে আমি লেখাপড়া করতে পারবো। ও আমাকে সাপোর্ট দিবে। অন্য কেউ আমাকে হলে আগে আরো বিয়ে দিয়ে দিত। হুম। কারণ আমি যখন আমার দাদার বাড়িতে চলে গেছিলাম, তখন আমার অনেক বিয়ের প্রস্তাব আসছে। অনেক ভালো, ভালো। যে মেট্রিক পরীক্ষার পরে মেয়েদের বিয়ে হয় যায় না? দেখতে যে সুন্দর আল্লাহ শুনছি যে এই মোয়াজ্জেম চাচার মেয়ে আসছে বা মোয়াজ্জেম আঙ্কেলের মেয়ে আসছে বা অনেকের আব্বুর নাম বলত যে খন্দকার সাহেবের মেয়ে আসছে। তো এরকম আমার এত বিয়ের প্রস্তাব আসছিল। সে আমাকে ওই যে ডাইভার্ট করে সে ঢাকায় নিয়ে আসলো। হুম, যাতে আমি অন্যদের কথা না শুনি। কোনো ভালো থেকে আমার বিয়ে হোক সেটাও সে চায় নাই। আমাকে বলছে, "তুমি তো লেখাপড়া করতে চাও না?" "হ্যাঁ।" "তো আমার সাথে থাকলে তুমি শুধুমাত্র পাবা। অন্য জায়গায় বিয়ে হবে, তোমাকে সংসারে বাচ্চা-কাচ্চা হবে, সংসারে লেখাপড়া কেউ তোমাকে করাবে না।" সে আমাকে এটাও মাথায় ঢুকাইছিল। জি, আপনাকে উনার বিয়ের পরে ডেকেছে বা কিছু একটা ওই গল্প ছিলেন, হ্যাঁ। তো বিয়ের পরে যখন ডাকছে
তো আমি গেছি। আমি বললাম যে, "হ্যাঁ, বলো আমি জানি। আমি বুঝতে পারছি। তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, তাই না?" মানে ওর কিছু বলার আগেই আপনি বলে হ্যাঁ, যাচ্ছেন। আমাকে এজন্য তুমি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো নাই। বলে কি, "না, আমাকে কথা বলছে ওর ভাই ছিল ইমিডিয়েট বড় ভাই। বলছে যে, ভাই বলছে যে, যদি তুমি এরকম ওকে বিয়ে করো, তাহলে আমাদের বিজনেস থেকেও তোমাকে আমি ডাইভার্ট না এটা কি বলে এটাকে? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব। কোন ফ্যামিলির কোন সম্পদও তুমি পাবা না, কোন কিছুই পাবা না। তো এখন একমাত্র তোমার সাথে আমি যোগাযোগ রাখতে পারবো। আমি যদি একটা বিয়ে করি, আমি জানি বিয়ে করছি রিমু।" হুম। পরে আমার জানি কেন জানি না সেদিনকে আমার কোন বুদ্ধি খুললো বা কিছু খুললো কিনা জানি না। এই কথাটা যখন সে বলল না, আমি তাকে কিছু না বলে আমি চুপচাপ আমরা লালবাগের কেল্লায় দেখা করতাম। এমনি দেখা করতাম লালবাগের কেল্লায়। ১ম উনার বিয়ের পরের দিন দেখা হইছে, 2nd যেদিন আরেকবার ডাকছি সেদিন লালবাগের কেল্লা ছিল। সেদিন যখন সে আমাকে খুলে বলতেছে যে, "না আমি পারছি না, এই না সেই না অনেক কিছু। এখন থেকে প্রতিদিন যোগাযোগ থাকবে। তুমি নাম্বারটা চেঞ্জ করে ফেলো।" একটা মোবাইল দিয়ে গেল, সিম দিয়ে গেল, চেঞ্জ করে দিল নাম্বার। এই যেটা ও ছাড়া আর কেউ জানবে না পৃথিবীতে। তো ও বলতেছে যে, "তোমার তো অনেক খরচ বাকি আছে।" আমি বললাম, "কলেজে তো আমি যাই না। আমার তো ১ বছর গ্যাপ এমনি হয়ে গেছে অনার্সে। বলে আবার নতুন করে শুরু করো। কোন সাবজেক্ট ছিল? পলিটিক্যাল সায়েন্স।" ওকে। তো বলে, "নতুন করে শুরু করো। আমার যা তোমার কোথায় কিছু ডিউ আছে কিনা বলো। আমি দিয়ে দিচ্ছি এই সেই।" সেদিন সে আমাকে মোটা অঙ্কের একটা টাকা আমার হাতে দিচ্ছে। দিয়ে চলে গেছে। এর কতদিন পরে জানি কি হইছে একটা সামহাউ যে আমি নতুন করে আবার ইডেনে ভর্তি হব। তো গার্ডিয়ানের একটা সিগনেচার লাগবে। আমি কার দিব, কি করব? তাকে আমি বসলাম। সে তখন বলছে, "ঠিক আছে তাহলে তুমি ফর্ম নিয়ে আসো লালবাগের কেল্লায় আমরা বসি।" তো ওখানে সে আসছে আমাকে সিগনেচার সবকিছু ফর্ম-টর্ম ফিল আপ করে দিছে। তো সেদিন আমাকে বলতেছে যে, "রিমু আমি হয়তো বেশিদিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারব না। আমি তোমাকে মাঝে, মাঝে টাকা দিয়ে যাবনে।" তখন সেদিন আমার মাথা খুললো কি খুললো না আমি জানলাম না। সেদিন না আমি ওর দিকে অনেকক্ষণ তাকাইছিলাম। কিবরিয়া ভাই যে এতদিন কাকে আমি ফেরেশতা মনে করছি? কাকে আমি মনে করছি যে আমার সব আমার পৃথিবী। পৃথিবী আমার আত্মার জন্য আমার যে কিনা আমাকে না বাঁচালে আমি বাঁচতাম না। আমার ভারতীয় সবচেয়ে ফ্রেন্ডরা বা আমার অনেক কাজিনরা অনেক দূরসম্পর্কের কাজিন হলেও কাজিনরা আমাকে বলছে যে, "এগুলো করো না।" মামিরা বলছে আক্তারের জন্য আমার ভাইয়ের বউরা বা উনার ওয়াইফও বলছেন যে, "এটা করো না। এগুলা কেউ মানবে না বা এগুলা ঠিক না।" তো তখন আমি না ভাবলাম কি যে আমি কারে আমি এতদিন পৃথিবী মনে করছি। আমি কিছু না বলে রিক্সায় উঠে আমি চলে আসছি। তখন আমি নিজে কি করলাম মোবাইলও আছাড় ভেঙে ফেলছি, সিমও ভেঙে ফেলছি, মোবাইলই রাখবো না। রাখিনি আর। পরে আমার স্ট্রাগল আমি শুরু করলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই এপিসোডটি ২ দিনে রেকর্ড করা হয়। সো ইউজুয়ালি আমাদের ড্রেস দেখে আপনারা হয়তোবা একটু ভড়কে যেতে পারেন যে, না হঠাৎ করে আবার নতুন ড্রেস কিভাবে আসলো? আমরা একটা পার্ট যতক্ষণ আপনারা দেখে ফেলেছেন, ততটুকুর পরেরটুকু আমরা আরেকদিন ধারণ করেছি। সো ওখান থেকে আমরা আবার কন্টিনিউ করছি। জি। তখন আমি মনে হয় যে আমার মনে হলো যে আল্লাহ হয়তো আমাকে ব্রেইনে একটুখানি মানে নক করছে যে, "না, দিস ইস দ্য টাইম ইউ হ্যাভ টু সে নো। হুম, এভরিথিং হ্যাজ এ লিমিট। সবকিছুর একটা লিমিটেশন আছে। তুমি অতিরিক্ত করে ফেলছো।" হুম। কি করব অনেক চিন্তা ভাবনা শুরু করছি। পেপার ঘাঁটা শুরু করলাম। আমাকে কিছু করতে হবে। কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এভাবে করে আসলে যখন প্রেম ছিল তখন তো ভেবেছিলাম যে বিয়ে হবে। তখন একটা জিনিস আলাদা ছিল যে আপনি আমাকে টাকা দিচ্ছেন বা হুম, এটার পিছনে একটা রিজন ছিল যে ঠিক আছে আমি তো তার ওয়াইফই হব না? রাইট। তারপর হচ্ছে একজনের মাধ্যমে খবর পেলাম যে আমার বাসার সামনে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, বাচ্চাদের স্কুল। সকাল থেকে দুপুর ১২টা ১২:৩০ পর্যন্ত বাচ্চাদের পড়ায় আমি ইডেনে ক্লাস করতে যেতে পারব। হুম, জি। রাবিতা নামে একটা হোস্টেল ছিল। তো ওখানে ফিরে গেছি। ওখানে আমার একটা সিঙ্গেল রুমে আমি থাকতাম। তো হচ্ছে এবং রাবিতা যার নাম দিয়ে হোস্টেলটা ওই বাচ্চাটাকে আমি পড়াতাম। আচ্ছা। তো এটাই আমার আসলে ১ম বেতন আমার হচ্ছে পেতাম ৳১৫০০ আর ওর কাছে ওকে পড়াতাম যে আমি ৳৫০০। এই ৳২,০০০ আমার সম্বল। আমার বাবা তো আমাকে কিছু দিবে না। কখনো চায়ও নাই, দেয়ও নাই। তার কাছে চাওয়া আর হচ্ছে মানে কি বলে? মানে এটা আশা করাটাই ভুল আমার কাছে। তো ১ বছর করছি। করার পরে দেখলাম যে আসলে সেলারি এত পুয়ার মানে হচ্ছে না। ক্লাস ঠিকমতো হচ্ছে না। বাচ্চাদের ছোট বাচ্চাদের পড়াতে তো অনেক প্রেশার। মানে অনেক পেশেন্স লাগে, ধৈর্য লাগে। তো সবকিছু মিলে আমার পড়াটা ঠিকমতো হচ্ছে না। হুম, পরে আমি আরো সার্চ করছি। তারপরে আমি একটা বাইং হাউস এর জব পেলাম। ফ্রন্ট ডেস্ক অফিসার। ওকে। গার্মেন্টস ওরিয়েন্টেড কোম্পানি ছিল। জি। তো ওখান থেকে আমার একজনের সাথে পরিচয় হলো। সে আমাকে একটা ভালো জায়গায় বলল যে, "তুমি ওখানে যেতে পারো।" তারপরে আমি শিফট হলাম ২ বছর পরে টেক্সটাইল। তো ওখানে আমি আমার এমডি স্যারের পিএস হিসেবে ছিলাম। তো তার যত মেইল আসে এগুলো হুম। করেসপন্ডিং করা বা তার মিটিং ফিক্স করা এটা ওটা সবই আমি করতাম। তো আমি জব করছিলাম ভালোই। স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। কর্পোরেট জগতের অনেক কিছু আমি দেখে ফেলছি। কি হলো? যেমন হচ্ছে বায়াররা আসতো স্বাভাবিক তার আমি পিএস। তার সাথে আমাকে যেতে হতো অনেক জায়গায়। তো একটা বায়ার ছিলেন বেলজিয়ামের একটা বায়ার। তো সে আমাকে অনেক পছন্দ করত। আমি আসলে জানি না। আমি ভাবতাম যে হেভি সুইট গার্ল রোজা এরকম করত। রোজা বলে ডাকতো। রোজাকে রোষা বলত। হুম, রোষা বলে ডাকতো। তো এরকম যাওয়ার সময় না আমাকে $100 এরকম দিয়ে যেত। তাই আমি ভাবতাম যে হয়তো আমি গেছি এদের একটা অভ্যাস তুমি কিছু কিনো বা এটা এরকম থাকে না? পরে ১ বার ২ বার ৩ বারের বেলায় এবং সেদিন ছিল আমার যতটুকু মনে আছে সিডর হয়েছিল। হচ্ছে কি যে সেদিন আমার ১ম আমি কোনদিন 5 স্টার হোটেলের যে ডিনার বা এরকম একটা এর এনভায়রনমেন্ট আগে আমি কখনো দেখি নাই। করা হয়নি। হুম, দিস ইস দ্যা ফার্স্ট টাইম আমার মানে খুবই একটা ভালো লাগা ছিল যে আমি 5 স্টার হোটেলে
তো মানে হচ্ছে গেলেন কিভাবে 5 স্টার হোটেলে? আমি গেলাম কি করে স্যার যেহেতু উনি বলল যে এই কোম্পানির ওনারে একটা পার্টি রাখছে উনি রিনা থ্রো করছে। ওকে, এর মধ্যে একটা জিনিস স্যাম্পল মিসিং হয়ে গেছে। ওকে। যে হচ্ছে আমি জাস্ট খালি আমার অফিসের গাড়ি নিয়ে যাবো গাজীপুরে। যার ৪ টা স্যাম্পল এরপর দিন সকালে উনার ছিলেন ফ্লাইট ছিল আর্লি মর্নিং এ। হুম, তো হচ্ছে তো আমাকে স্যার বলল কি যে, "সবাই তো এখন চলে গেছে। তুমি এক কাজ করো। তুমি আমার গাড়িটা নিয়ে যাও। তুমি জাস্ট খালি স্যাম্পলটা নিয়ে একবারে ডিনারে জয়েন করো।" হুম। যেয়ে দেখি যে স্যাম্পল রেডি হয় নাই। আমি যেয়ে কাপড় কাটাইছি। ৪ টা কালারের ৪ টা সাইজ এরকম সবকিছু মিলে হতে প্রায় ১:৩০ ২:০০ বেজে গেল। ডিনার-টিনার সব শেষ। এদিকে আমার স্যার আমাকে বলছিল যে আমি স্যারকে বললাম, "স্যার একটা যে ভালো জায়গায় যাবো এরকম আমার তো ওরকম ভালো ড্রেস-ট্রেস নাই।" তো স্যার আমাকে টাকা দিছিল। আমি খুব সুন্দর কিছু মনে আছে যে কোটের মতো কিনছিলাম। তো হুম, যেভাবে হয় আরকি যে অফিসের যে মিটিং গুলা বা ডিনার গুলা হুম, যেরকম হুম। হয়। তো পরে এরকম ডিনার-টিনার সব শেষ। আমার ঢাকায় ফিরতে দিকে দেখতেছি যে কারেন্ট চলে গেছে। কয়েক জায়গায় রেডিসনের সামনে গাছ পড়ে আছে। ওকে, তো হচ্ছে পরে কোনরকম যেয়ে পৌঁছালাম। পরে আমি মানে যে ছিলেন ফ্রন্ট ডেস্কে তাকে বললাম যে, আমি উনার সাথে দেখা করতে চাই। উনার কিছু স্যাম্পল আছে। উনার তো কালকে সকালে ফ্লাইট। বলে কি, "উনি তো ঘুমায় গেছে, আপনি রেখে যান।" তারপর জাস্ট আপনি জানান যে আমি এসে দিয়ে গেছি। আমি জাস্ট এনশিওর হওয়া যে ঠিক আছে আমি দিয়ে গেছি। জাস্ট এটুকু বলব যে, "স্যার আমি রেখে গেছি, আপনি নিয়ে নিন।" এটা কাকে দিচ্ছেন? মানে বেলজিয়ামের ওই বেলজিয়ামের জি, ওকে, উনি স্যাম্পল নিয়ে যাবেন। ওকে। উনার স্যাম্পলের ইস্যু ছিল এটা। বেলজিয়ামের বায়ার। বায়ার। ওকে। এদিকে আমাকে যখন রিসেপশনে যে লোকটা ছিলেন বলল যে, "আমি রেখে দিচ্ছি, দিয়ে দিবনে। একটু ফোন করেন যদি জেগে থাকে, তাহলে ফোনটা ধরলে জাস্ট জানুক যে আমি আসছি, আমি দিয়ে গেছি।" আমি আমার থেকে ক্লিয়ার হওয়ার জন্য। এর মধ্যে ফোন উনি ধরছেন। তো বলল কি যে আমাকে যেতে বলল রুমে। তো আমি বললাম রুমে যাবো। তখন আমাকে রিসেপশন থেকে বলতেছে, "আপনার কাছে কি আইডি আছে? ভোটার আইডি?" তো আমি বললাম কি যে, "ছিল না আমার কাছে সত্যি কথাই।" আমি বললাম, "না ছিল না।" বলে কি, "না উনার রুমে যেতে হলে তো লাগবে।" পরে উনি নিচে আসলো, এসে আমাকে নিয়ে গেছে। সব পরে ওখানে যাওয়ার পরে যা হলো এটা আমি মানে একদমই এক্সপেক্টই করি নাই বা এরকম হতে পারে। মানে হি ইস লাইক মাই ফাদার ফিগার। এতদিন আমি তাকে যদিওবা দেখছি বা পছন্দ হইছে বা আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি ভাবছি যে তারা আছে না খুবই সুইট হয়, পোলাইট হয় যারা উনারা তো উনাদের কালচার বা উনাদের হুম, বিহেভিয়ার তো তাই থাকে। তার কাছে তো আমি ডটার মানে কন্যার মতোই। হুম, তার বয়স ভালোই ছিল। হুম, তো সে আমাকে যে প্রপোজাল দিল বা দরজা বন্ধ করে দিল বা এটা ওইটা হুম। আমি এক্সপেক্টই করি নাই। আমার বুক ধড়ফড় করতেছে আমি কি করব? ওয়াল্লাহ! এখন তো ভোর ৪ টা বাজে। বলে কি, "I pay you more." I don't need. প্লিজ I have to go. আমার যেতে হবে। দরজা খুলে আমি অনেক কষ্ট করে আমি দরজা খুলে বের হয়ে গেছি। তো এর মধ্যে সকাল হয়ে গেছে। হুম, পরে আমার এমডি স্যার আমি সেদিন অফিসে যাব না। উনি আমাকে ডেকে নিয়ে গেছে যে, "কি হইছে বলো? কি করছো আমার বায়ারের সাথে? তুমি জানো আজকে যেই রাতে যে ডিনারটা হলো কত ইউরোর চুক্তি হইছে?" আমি বললাম, "কত হতে পারে?" বলে, "বাংলাদেশী টাকায় প্রায় ১০ কোটি টাকা।" হুম। তো আমি বললাম কি যে, "স্যার আপনি তো আমাকে মেয়ের মতো দেখেন না? আপনার কাছে কি বায়ার বড় নাকি আপনার মেয়ের সম্মান বড়? এটা আমাকে একটু বলেন।" তার রুমে আমাকে জোর করে নিয়ে গেছে। আমি তো ভাবছি যে হয়তো নরমাল থিং। তো আমি বললাম যে, "আমি উনার প্রপোজাল এ রাজি হইনি তারপরে কি আপনার সাথে সে ডিট ভঙ্গ করবে?" বলে, হতে পারে তাই।" উনি ছিলেন পাবনার লোক। উনারা একটু পাবনার ল্যাঙ্গুয়েজ এ কথা বলত। তো আমি বলছি, "স্যার আপনার কাছে কি ইম্পোর্টেন্ট বায়ার? তাহলে আমি আর এখানে জব করব না। সরি।" পরে আমার ওই জবও গেল। তারপর আবার শুরু হলো জব হান্টিং। তারপরে দেখলাম যে ওই যে আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল পাইলট হব বা ডাক্তার হব। আমার আম্মুর ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তো তখন ভাবলাম কি যে আমার তো একটু ঘোরার শখ আছে। আমার কিন্তু ঘোরার খুব শখ ভাই। ভেরি জানি না গুড। এপিসোডটা কখন যাবে। এটা আমি বেঁচে থাকবো কি মরে যাবো জানি না। আমি কিন্তু এভারেস্টে যাবো। আমার অনেক দিনের ট্রেকিং করতে যাবো। তো আমি জানি না গুড আমি লাক। বেঁচে থাকলে হয়তো ইনশাআল্লাহ মানুষ বেঁচে দেখবে। থাকবেন। জি। আর যদি মারা যাই এটা হয়তো দেখবে মানুষ যে তার আগে আমি বলে গেছিলাম। তো দেখলাম কি এয়ারলাইন্স এ হচ্ছে কেবিন ক্রু নিবে। হুম। তো ওখানে আমি যোগাযোগ কেবিন ক্রু করলাম মানে কি এয়ার হোস্টেস? এয়ার হোস্টেস হ্যাঁ। তো ওখানে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ওখানে আমাদের ট্রেনিং হয়। এর মধ্যে হচ্ছে আমাদের যে মেইন যে এই সেক্টরটা দেখে কেবিন ক্রু দের ট্রেনিং সংক্রান্ত যে ম্যানেজার উনি দাদা তো হচ্ছে উনার আবার অনেক হট কানেকশন অনেকের সাথে আছে। তো আমি জানতাম না। তো উনি প্রায় বলত কি যে আমাদের রাত হয়ে গেলে বা হয়ে গেলে উনি আমাদের মাঝে নামায় দিত। তো একদিন উনি আমাকে বলতেছে যে, "চলো একটা জায়গায় তোমাদের নিয়ে যাই।" তো আমি বলছি, "আমি তো কিন্তু মেয়েদের হোস্টেলে থাকি। ১০ টার পরে কিন্তু গেট ১০ টা পর্যন্ত মানে এলাও করে। ১০ টার পরে এলাও করে না।" বলে কি, "না, ততক্ষণে তোমাকে আমি ছেড়ে দিব, দিয়ে আসবো।" তো উনি আমাকে নিয়ে গেলেন একটা জায়গায়। পরে যেয়ে জানলাম যে এটা একটা অ্যাম্বাসেডরের বাসা। ওকে। ওখানে যেয়ে দেখলাম মানে আমি খুব মিডিয়া মানুষদের চিনতাম না। কারণ যেহেতু ভারতীয় সেরকম লেখাপড়া করছি, মিডিয়া সেক্টরটা আমার একদমই তখনো পর্যন্ত আমার মা যে এত বড় অভিনেত্রী ছিলেন এগুলো আমি অনেক পরে জানছি। সে কি করছেন বা কি না করছেন আমি অনেক পরে জানছি। কিবরিয়া ভাই, আমার মিডিয়া সেক্টর সম্পর্কে আমার সত্যিই কোনো ধারণা ছিল না। একমাত্র আনন্দলোক পড়তাম আমি। এটা আমার খুবই একটা নেশা ছিল। হুমায়ূন আহমেদের বই পড়তাম, ৩ গোয়েন্দা পড়তাম আর আনন্দলোক। এটা আমার আম্মা থাকা অবস্থা থেকে আমি পড়তাম। তো ওখানে যাওয়ার পরে আমার কিছু মুখ আমি চিনছি।
বিকজ আমি পেপার পড়তাম প্রতিদিন। পেপারের মধ্যে বিনোদনের পাতা আসতো। যার কারণে কিছু মুখ আমি চিনছি। ওখানে একজন লোকের সাথে আমার পরিচয় হলো। উনি মানে সম্পাদক ভাই। ওকে। তো দেখলাম অনেক নামকরা মডেল অনেকের আছে। তো উনার যেটা অভ্যাস ছিল যেটা আমি বুঝেছি যে নতুন কেউ দেখলে উনি আসে কথা বলতো নিজে, নিজেই। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, "তুমি কি করো? কি এই সেই অমুক-তমুক।" তো আমি তো এখন বয়স হয়ে গেছে 42 প্লাস। তখন তো আমার বয়স আরো কম। হুম, আরো বেশি সুন্দর ছিলাম। তারপরেও তো তো উনি আমাকে বলতেছে যে, "এরকম মডেলিং করবা কিনা?" এই সেই। আমি বললাম, "না, আমি তো এয়ারহোস্টেস হবো।" ১ম এ তো আমি শুনছি যে আমাদের ডোমেস্টিক দিয়ে শুরু হবে, তারপরে তো ইন্টারন্যাশনাল শুরু হবে। হুম। আমি আসলে ওই জগতেই থাকতে চাই। তারপরে উনার সাথে আমার দেখা হইছে কয়েকবার। তারপরে হচ্ছে ওখানে ওই যে দেখলাম যে অ্যাম্বাসেডর মানে পারলে সবাই উনার উপরে হুমড়ি খেয়ে পড়ে এরকম অবস্থা। অনেক খাবার, অনেক অ্যালকোহল, অনেক কিছু আড্ডা। হুম, অনেক, অনেক আড্ডা। তো হচ্ছে মানে আমি ভাবতেই পারি নাই যে এরকম হইতে পারে। আমার কাছে খুব মানে অফেন্ডেড লাগছিল খুবই। মানে এরকম হতে পারে বা এখানে আমি কেন আসছি? কেন? এটা কিন্তু দিস ইস নট মাই পার্ট অফ জব। হুম, পরে আমি খুব রাগ করে বলছি যে, "আমি চলে যাবো। আমি থাকবো না এখানে। প্লিজ আমাকে যেতে হবে। ১০ টার পরে তো আমাকে ঢুকতে দিবে না হোস্টেলে।" পরে আমি চলে যাবো। তারপরে উনি বাধ্য হইছে নিয়ে যাওয়ার জন্য। আরো ২ টা মেয়ে ছিল। ওদের নামায়ে আমাকে ড্রপ করছে। আমি বলতেছে, "তুই এত গাধা কেন? এত বোকা হয় মানুষ?" আমি বললাম যে, "কেন দাদা কি হইছে? ওখানে নিয়ে গেছি কেন জানিস?" আমি বললাম, "কি? হোয়াট?" বলে, "অ্যাম্বাসেডর এর কথায় কত কিছু হতে পারে জানিস? হয়তো তোর জব হতে পারে দূতাবাস আছে ওখানে বা কোনো এয়ারলাইন্স এ ভালো।" আমি বললাম কি, "দাদা আমি তো এখন কেবল শুরুই করিনি, ট্রেনিং করতেছি। ৩ মাস হইছে। এখনই সে আমাকে নিবে, রিক্রুট করবে?" হুম। তো ও বলতেছে, "না, না এরকম যোগাযোগ থাকা ভালো। এই যে পরিচয় হলো।" এই সে অমুক-তমুক। তো এরকম আমি করতেছি। আমার না দিন, দিন তার প্রতি আমার যেটুকু ভালোবাসা বা ভক্তির শ্রদ্ধা ছিল উঠে যাচ্ছে। তার চেহারা আমার বিভিন্ন রকম ভাবে মুখোশ। দেখতেছি যে উনি হচ্ছে বেসিক্যালি হি ইস এ সাপ্লায়ার। ওকে। সাপ্লায়ার বা মেইন সাপ্লায়ার যদি বলা হয়, সে এবং রাজু তারা ২ জন এবং সে কিন্তু সালমান এফ রহমানের কাছের জন ছিলেন। এ চৌধুরী। আপনার এই বক্তব্য যদি আনকাট যায় আপনার সমস্যা হবে না? না হলে আমি তো কোনো ভয় পাই না। তো হলে হতেই পারে। উনার জীবনের যে গল্পটা, এটা যদি হুবহু আনকাট একেবারেই আনএডিটেড অবস্থায় আমি প্রচার করি, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু কি? ফেব্রুয়ারির ইলেকশন। এটার চেয়ে বড় ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে নাই। কিন্তু আমার কেন জানি মনে হয় সেই ইস্যুর পরের ইস্যু হয়ে যাবে আমারই এপিসোড। কজ উনি যা বলতেছেন এবং যাদেরকে নিয়ে বলতেছেন, তাদেরকে চিনি না বাংলাদেশে এমন কেউ নাই। অ্যান্ড দিস ইস নট দ্যা ফার্স্ট টাইম। আমি অনেক মানুষের অনেক বিগ, বিগ সেলিব্রিটি, বিগ, বিগ শট এর ইন্টারভিউ করেছি এবং কিছু, কিছু এপিসোড ছিল ইটস লাইক বুম! মানে আজকে প্রচার হলে কালকেই বুম হয়ে যাবে পুরো সোশ্যাল মিডিয়া। বাট আমার এডিটোরিয়াল সেন্স থেকে আমি কখনোই ওই ক্যাবাসটাকে টার্গেট করিনি। আমাদের আসলে টার্গেট অন্য জায়গাটায়। পুরো গল্পটা আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন যে একটা প্যারেন্টাল গাইডেন্স ছাড়া বাংলাদেশে একটা মানুষের জীবন কেমন হয়, কতটা ফাইট করে তাকে টিকে থাকতে হয় এবং দিন শেষে তাদের জীবনটা কি দাঁড়ায়। There is a great message. জি, প্লিজ। আর ১.৫ মাস ছিল। হলে আমাদের ট্রেনিং শেষ হয়ে যেত। তা আমি কোনরকম শেষ করছি। এর মধ্যে সে প্রায় ফোন দিত। "এই মডেলিং করবা কিনা?" সুন্দর আমাকে ছবি পাঠাইতো। যে এরকম এই শাড়ির করবা কিনা, এটা করবা কিনা? এরকম অনেক অফার দিত। তো আমরা কিছু মেয়ে কয়েকটা মেয়ে আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। তো আমাদের যে ফটোগ্রাফার ছিল অনেক নামকরা ওই টাইমে। ২০০৭ এর কথা বলছি আমি এটা। তো আমরা সবাই মিলে একটা ছবি তুলছি। মানে এয়ার হোস্টেসের ১ম পোশাক পরে মানে নিজেরা ছবি তুলছি। কেমন লাগে আরকি স্মৃতি। হবে কি হবে না জানি না। কিন্তু হচ্ছে আমরা পোশাক পরছি ৫ জনে। পরে ছবি তুলছি কাছে যেয়ে। তো হচ্ছে একদিন কি করছে আমি না ছবি আনতে গেছি। এদিকে আমার সাথে অনেক ঝগড়া লাগছে। আমি আপনাদের জব করবই না। কারণ হচ্ছে এর মধ্যে আমাকে ফোন দিছে গুলশান ক্লাবে যাওয়ার জন্য। আমি কেন বলি যে ওখানে আমাদের এয়ারলাইন্সের একটা ডিনার আসছে, সবাই আসছে। তো সবাই যাবে আমাকেও যেতে হইছে। যাওয়ার পরে উনি আমাকে পার্সোনাল ভাবে বলতেছে যে, "একটু বাইরে বস। আমি তোকে ফোন দিলে উপরে লিফটের এততে আসবি।" তা বললাম যে, ডিনার তো এখানে হচ্ছে। লিফটের এততে আপনাকে এত কথা বলতে হবে না।" তারপর আমাকে বলছে যে আমি বললাম যে, "কি ওখানে কে আছে?" বলে, "তুই আস কথা বলবি না। জিজ্ঞেস করবে কোথায় যাবেন বলবি জাস্ট এই রুমে যাবো।" আমি লিফটে উঠে গেছি। দেখি উনি কি করে দেখি। হুম, তা বলে কি না একটা ভালো মিটিং করাবো তোর সাথে। আমি বললাম, "আমি একা?" আমার কাছে এটা অবাক লাগছে। বলে কি না তোকেই পছন্দ করছে ওরা। উনি বা উনারা। পরে আমি জাস্ট যেয়ে দেখি অফ কোর্স মিস্টার ইস দেয়ার। didn't then time ওই উম সময়ের যিনি ছিলেন। জি। ওকে। তো ওই যে আমাকে বলছে যে, "উনার সাথে কিছু কথা বলো। তোমার উন্নতি হবে ভালো। সবকিছু দেখভাল করবে।" আমি বলছি, "সরি।" মিস্টার ওখানে ছিল সেদিন আমার ১ম দেখা হয়েছিল মালিকের সাথে। ওকে। পরে আমি বলছি, "সরি, না।" বলে আমি দরজা বন্ধ করে আমি ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচায় আনছে। আমার কথা হচ্ছে যে আমি অনেক সুযোগ পাইছি। এরকম হয়তো অনেকে এই সুযোগগুলা পেলে মানে একদমই মনে করত যে হাতে আমি সোনা পাইছি বা আমার অনেক বড় কিছু পাইছি। কিন্তু আমাকে না লোভ আর আমাকে না আকর্ষণ করছিল না ভাই। আমি দরজা বন্ধ করে চলে আসছি। সে বলছে, "তুই $৫০০ পাইতি।" $৫০০ €৫০০ সরি। আমি বললাম যে, "আমি কি করতাম?"
500 ইউরো দিয়ে কি আমার সারা জীবন চলবে? আমি কি চলতাম? দাদা আপনি কি বলেন? আপনি এগুলা করেন? ছি! বলে কি যা এত আমি বললাম, "এত মেয়ে এত সুন্দর, সুন্দর তাকে দেখে আমাকে পছন্দ করছে নাকি আমি ওনাকে রিফিউজ করছি?" সেদিন চলে আসছি তার এটা চোখে নজরে লাগছিল যে আমি ওখান থেকে রাগ করে যে চলে আসলাম তার বাসা থেকে যখন চলে আসছিলাম। যে অনেকে হয় না যে এই মেয়েটা আমার কথা শুনল না, আমি ওর সাথে কিছু করবই। কিছু মানুষ আছে না যে এ ইনফেক্ট আপনার হয়তোবা ব্যাকআপটা ওরকম শক্তিশালী না বা আপনার ব্যাক এন্ড এ কেউ নাই। ওইটাও হয়তোবা জানতো। লাইক আপনার তো আসলে কোন একটা অকারেন্স ঘটে গেলে আপনার কেউ দাঁড়ানোর কেউ কেউ নাই। দাঁড়ানোর নাই তো ভাই কেউ কিছু হলে। হুম। কিন্তু আমার তো ওগুলা ভালো লাগে নাই। যে আমি নিজেকে তো অনেক মিসইউজ করছে আমার নিজেকে না আর মিসইউজ করতে ইচ্ছা হয় নাই। এর মধ্যে আবার কি শাটডাউন হয়ে গেল। বন্ধ হয়ে গেছে। একদিক দিয়ে আমার জন্য ভালো হয়েছিল। কি করব? এরপরে আমি কোথায় যাব? তো আমার খালি মনে আছে যে আমার আব্বার সাথে আমার আব্বা পার্টি করতেন। আমার আব্বা পার্টির একজন লিডার ছিলেন এবং এ তার সাথে আমার আব্বার একটা ভালো রিলেশন ছিল না যেহেতু আমার আব্বা একই সমসাময়িক উনারা আমার আব্বা তার কাছের ছিলেন। আ আ ৯০ গণঅভ্যুত্থানের সময় অনেককে ফায়ার করা হয়। আমার আব্বা একজন তাদের মধ্যে ছিলেন। যে অনেক আর্মি মেজরদের ফায়ার করা হয় জব থেকে। ও আপনার বাবাকেও ফায়ার করা হয়েছিল। ফায়ার করা হয়েছিল। তারপরে আমার আব্বাকে আমি বললাম যে, তোমার সাথে না উনার" আমাকে একজন এর মাঝখানে আমি একদিন শুনছি যে রিলায়েন্স এর লোক নিবে এবং হচ্ছে এটার ওয়ান অফ মানে মেইন ডিরেক্টর হচ্ছে সাহেব। হুম। তো তখন আমার আব্বুকে আমি বলছি যে, "আব্বু তুমি কি তাকে বলতে পারো? আমার কাছে যেহেতু সার্টিফিকেট আছে বা আমি ট্রেনিং করছি, দরকার হলে আবার ট্রেনিং করব। যে আমি কি কোনোভাবে রিলায়েন্স এ আমি মানে চাকরি পেতে পারি কিনা?" কারণ মামা, চাচা, খালা এই সমস্ত দৌড় ছাড়া আসলে কিছুই হয় না। হুম। তখন সে আমাকে বলল যে, "ঠিক আছে আমি কথা বলে দেখি।" তারপরে আমার আব্বা হয়তো উনার সাথে অনেকদিন তার টাচ আপ এ ছিল না। অনেকদিন যোগাযোগ ছিল না। তো আমার আব্বা হয়তো সামহাউ নাম্বার জোগাড় করছে, করে আমাকে বলছে যে, "এই তো এটা নাম্বার। তার সাথে যোগাযোগ করে তুমি যাও।" তার পিএস ফোন ধরছে। আমি গেছি। ১ম দিন যাওয়ার পরে সে আমাকে দেখছে। মাথা থেকে পা পর্যন্ত সবই দেখছে। হ্যাঁ, ওকে। তুমি কার মেয়ে? মোয়াজ্জেমের মেয়ে। আচ্ছা। হ্যাঁ, উনি আমার সাথে ইয়েতে ছিল, আর্মিতে ছিল। হ্যাঁ। এবং সে পার্টিরও আমাদের নবাবগঞ্জ থানার সে একজন লিডার। তো বলল, "ঠিক আছে।" আমি জানলাম, শুনলাম যে, "কি ব্যাপার? আমি আজকে বেশি সময় দিতে পারব না। তুমি আরেকদিন আসো।" টাইম দিল। তো আমি তার এরপরে একদিন গেলাম ৩ দিন পরে। তো যেয়ে দেখলাম সেদিন সে অনেক ব্যস্ত, রাত হয়ে যাচ্ছে। পরে আমি বললাম, "কিন্তু আমি নিজেই সেদিন চলে আসছি।" তারপরে সে আমাকে আরেকদিন বলল যে, "ঠিক আছে, আমি তো তোমাকে ২ দিন টাইম দিতে পারলাম না। তুমি আসো। সেদিন আমি একদমই ফ্রি থাকবো, তুমি আসবা।" তো শীতের দিন ৫টা বাজলে তো সন্ধ্যা হয়ে যায়। তো আমি লালমাটি থেকে বনানী যাবো। ৪টা ৪:৩০ বেজে গেছে। তো আমি যেয়ে দেখি যে তার অফিসটা পুরোটাই ফাঁকা। উনার গানম্যান আছে, উনার গেটকিপার আছে আর হচ্ছে উনার পিএস আছে। পুরো ৩ তলা উপরে মনে হয় আরো ফ্লোর আছে আমি জানতাম না। তো আমি গেছি বসছি তার পিএস বলতেছে, "স্যার তো উপরে ৪ তলা। তো আপনি ওখানে যান। স্যার আপনার জন্য ওয়েট করতেছে।" তো আমি একটু, একটু করে উঠতেছি না, আমি দেখি কি যে সব রুম-টুম এরকম বন্ধ, ফাঁকা। আমার জানি কেমন লাগতেছে। আমার না এই যে গুজবাম্প হচ্ছে খুব যে আমার না মানে বুকটা না কেমন জানি লাগতেছে এরকম ফাঁকা। কারণ এর আগে আমি কিন্তু শুনছি যে উনি, উনি একটু লেডি কিলার বা উনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় উনি তাদেরকে হুক করতে অনেক কিছুই চেষ্টা করে। ও এর মাঝে একটা কথা আমি আর বলি নাই। 2nd দিন আমি যেদিন গেছিলাম সেদিন সে আমাকে একটা ড্রেস গিফট করছিল। ড্রেস ভার্সাবি থেকে এবং ওখানে দাম দেওয়া ছিল ৳৩৫,০০০ একটা ড্রেস। 2nd দিন কারোর জন্য কেউ গিফট দিতে পারে? এবং ভার্সাবি ৳৩৫,০০০ দামের ড্রেস। তো আমি ওটা রেখেই তো চলে আসছি। তো আমাকে বলতেছে, এই উপরে আসো, আসছো তুমি?" তো উনার কণ্ঠ আমি শুনতেছি। দোতলা পারে ৩ তলা গেছি উনি নাই। ৪ তলা যাওয়ার পর দেখি কি হালকা একটা মিউজিক হচ্ছে। খুবই মানে পিচফুল খুবই এরকম। তো আমি তো মানে আমার তখন আমার সত্যি কিবরিয়া ভাই আমার মনে হয়েছে কি যে, "ও আল্লাহ! আমার এটা কি হচ্ছে?" আমি মনে হয় আজকে আমি গন। মানে গন মানে উনি যদি আমাকে অনেক মানে শুনছি যেগুলা, উনি যদি আমার সাথে সেই জিনিসগুলো করে, আমি কাউকে মুখ দেখাতে পারব না বা আমি কাউকে বলতেও পারব না। কিন্তু এখান থেকে আর বাঁচার কোনো উপায় নেই। বিকজ হচ্ছে একটা রাস্তা এবং তার গানম্যান দেখে আসছি, তার পিএস আছে, গেট কিপার আছে। আরো লোক থাকতে পারে ভিতরে। ওই অফিসের স্টাফ ছিল না বা উনাদের দলের নেতারা থাকে তারা কেউ ছিলেন না। পরে আমি বলে কি যে দেখলাম যে আমি জাস্ট এক কর্নার দেখছি যে উনি বক্সার পরা, খুবই শুয়ে আছে এবং মানে মানে হি ইস ওয়েটিং ফর মি। তা আমি বলছি যে, স্যার আপনি আমি কি আমি বাইরে বসে নিচে বসে আমি না কথা আমি সত্যি আমার যে এখন যেরকম গলা শুকায় আসতেছিল, তখন এর চাইতে কম হয় নাই, আরো বেশি হয়েছে। আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহ! বলতেছে, "তুমি আসো।" আমি বললাম কি, "স্যার আমার না অনেক পানি পিপাসা লাগছে।" বলে, "এখানে সব আছে, হুম, আসো।" আমি বলি, "স্যার আমার ব্যাগের মধ্যে আছে, আমি পানিটা খেয়ে আসি।" হুম। বলে কি, এই করতেছে। এই করতেছে। আমি বললাম, "স্যার প্লিজ আমি আসতেছি।" বলে যে আমি দৌড় দিছি। দোতলা থেকে উনার পিএস বের হচ্ছে। "কি হইছে, কি হইছে?" আমি না নিচে আমি একটা জিনিস রেখে আসছি। বলে আনতে গেছি এদিকে ওই লোকটা আবার উপরে গেছে যে কি জানি করছি আমি কোনো কিছু তার স্যারকে আমি কিছু করছি কিনা বা কিছু হইছে কিনা। সে উপরে গেছে। এই মুহূর্তের মধ্যে আমি হচ্ছে ব্যাগ-ট্যাগ সব ভুলে গেছি কি রাখছি, কি না রাখছি। আমি গেট কিপারকে বলতেছি, "ভাই দরজাটা খুলে আমাকে বাঁচান।" বলে কি, "কেন কি হইছে?" আমি বললাম, "প্লিজ ভাই।" এদিকে গানম্যান শব্দ শুনতেছি আমি। উপর থেকে আমি ক্রাউড শুনতেছি, কথা শুনতেছি যে, "এই ও চলে যাচ্ছে কেন? ওকে ধরো, কি হইছে?"
ওর সমস্যা কি? এরকম কথা কিছু আসতেছিল উপর থেকে। আমি খালি মানে প্রাচীরগুলো অনেক উঁচু। আমি প্রাচীর যদি পারতাম আমি লাফ দিয়ে যেতে পারতাম। কিন্তু কোন ওয়ে ছিল না। আমি পারলে গেটকিপার যে ছিল না আমার পায়ে ধরছি, "ভাই আপনি আল্লাহর হস্তে" অন্ধকার হয়ে গেছে তখন। আমি বললাম, "ভাই আপনি আমাকে বাঁচান। আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। প্লিজ।" উনার ইনটেনশন ভালো না। উনি এরকম বক্সার পরে আমাকে রুমে যেতে বলতেছে। বলে কি যে, "না আমি পারব না দরজা খুলতে।" আমি জানি না এদিকে সময় খুব কম। হয় আমি খুব ভালো কাজ কোনদিন কিছু করছিলাম, সেটা আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে যে এই অল্প একটুর মুহূর্তে এই লোককে কনভিন্স করা, এই লোকের পায়ে পড়া, এদিকে গানম্যান আসতেছে, পিএস আসতেছে আমাকে ধরার জন্য জানি না বেরোতে না পারি। এর মধ্যে আমি জানি না ওই লোকের চাকরি চলে গেছিল কিনা বা লোকটার কি হয়েছে আমি জানি না। সে আমাকে দরজা খুলে দিছে। আমি দৌড় দিছি। কিভাবে আমি কোথায় গেছি আমি জানি না। আমি শুধু জানি যে আমার সম্মান নিয়ে আমি 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 আসছি। আমি বাঁচতে পারছি। কারণ তার ইনটেনশন কোনো কিছুই ভালো ছিল না। আমি অনেক কিছু বললাম না ওখানে, আমি আর অনেক কিছু দেখছিলাম। রুমটার মধ্যে রাখা। অনেক কিছু দেখছিলাম। তারপরে হচ্ছে উনার পিএস আমাকে ২ দিন ফোন দিছে। উনি ফোন দিছে উনার নাম্বার থেকে। আমার আব্বার কাছে বিচার গেছে। তোমার মেয়ে বেয়াদব। ওকে ড্রেস গিফট করছি নিল না। আমি একজন মুরুব্বি মানুষ। ওকে বলছি যে, "এর সাথে আমি কথা বলব।" ২ দিন গেছে। এত মানুষ ছিল কথা বলতে পারি নাই। আমি ওকে একটু ফ্রি হয়ে কথা বলতে চাইছি, শুনতে চাইছি। সে মেয়ে এভাবে করে চলে আসছে। আমি না কিভাবে আমি জানি না আমি যে কি করব? যে কয় জায়গা থেকে আমি বাঁচবো? কয় জায়গা থেকে আমি ফাইট করব? পরে একদিন কি হইছে যে আমাদের যে ৫ জন মেয়ে আমরা যে ছবি তুলছিলাম, তো একজন আমাকে বলছে যে, "এই চল না আমাদের ছবিগুলা নিয়ে আসি।" তো একদিন আমি হাঁটতে, হাঁটতে আমাদের ওয়াকিং ডিসট্যান্স ছিল। লালমাটি থেকে ধানমন্ডি ২৭ উনার অফিস ছিল। ২৭ না ৩২, ৩২ তো হচ্ছে গেছি তো যেরকম ছবি নিব। তো ওখানে যেয়ে দেখি যে একজন ভদ্রলোক বসে আছে খুবই টেনশন। সে ছিল ফ্যাশন হাউসের মালিক। সে হচ্ছে পহেলা বৈশাখের কিছু কালেকশন শাড়ি ছিল অনেক। তো ওগুলা বসে আছে ওনার মাথায় হাত উনি হাঁটতেছে এই সেই অবস্থা। এদিকে আমি বলতেছি, "ভাই আমার ছবিগুলো দেন না দেখি কেমন হইছে।" এই সেই অমুক তমুক। পরে কি হইছে যে মেয়েটা আমাকে ফোন দিছে যে ছবি তুলতে যাবো, এর মধ্যেও আমাকে ফোন দিছে যে, "তুই একা যা, আমি আর একটু পরে আসবো।" ওর বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে গেছে। তো আমি একা গেছি। তো ছবিগুলো নিয়ে আমার কাছে রাখতে বলছে, আমার কাছ থেকে ও পরে পিক করে নিবে বা কালেক্ট করে নেবে। তো হচ্ছে আমি না এরকম, একটু ওয়েট করো আমি দিচ্ছি। উনার একটা প্রবলেম আমি সর্ট আউট করি।" পরে না উনার নামটা ভুলে গেছি, সরি আমার মনে নেই। উনি আমাকে বলছে, "দেখি যে আপনাদের ছবি দেখি কেমন? অনেকগুলো মেয়ে আপনারা কি করছিলেন বা কি?" বলে কি যে, "বাহ! সুন্দর তো।" বলে কি যে, "আমার না মডেল আসে নাই। আপনি কি মডেল হবেন?" কে আসে নাই? লাক্সের সুপারস্টার আসে নাই। সেই বছরে যে লাক্স সুপারস্টার হয়েছিল সে বা ফার্স্ট 1, 3rd যেকোনো একজনই হোক, তারা কেউ একজন আসে নাই। হুম, তো সেই শাড়িগুলো উনি আমাকে পড়াইছিল। হুম, তো এরকম ৩ টা শাড়ি এরকম ওখানেই মেকআপ করে দিছে, ইয়ে করছে, করার পরে আমাকে না উনি একটা খাম ধরাই দিছিল। হুম। পরে আমি বাসায় বলতে হোস্টেলে এসে দেখি যে ৳৫,০০০। তা আমি বললাম কি এরকম ৩ টা ৪ টা শাড়ি পড়ছি, এতগুলো টাকা পাওয়া গেছে। পরে এরকম করতে, করতে যে আমার যে মামা যে আখতারুজ্জামান মামা, তো মামার সাথে মামা হচ্ছে স্ট্যানফোর্ডে তখন পড়ায়। স্ক্রিপ্টের উপরে পড়ায়। তো একদিন আমি গেছি, মামাকে বলছি, "মামা আমি এরকম মডেল হইছি, যে ৳৫,০০০ পাইছি মামা।" তো তখন তার ২ টা স্টুডেন্ট আসলো। তো এরকম ওই যে থিসিস থাকে না? মানে প্র্যাকটিক্যাল হয় যে, এরকম ১০ মিনিট ডিউরেশন এর শর্ট ভিডিও তারা বানাবে এরকম। তো এরকম বলতেছে যে, "২ টা সিন আছে বোনের ক্যারেক্টার। তো কাকে করায় এরকম তো এখন একটু ভালো মতো মেক করতে হবে।" যেহেতু সে ওইটা তার শেষ হয়ে গেলে সেও পরিচালক হিসেবে আরকি সে একটা ইয়ে পাবে। ওকে। সার্টিফিকেট পাবে। তো আমার না কি জানি মনে হইছে। এর আগে মামাকে একদিন বলছিলাম, "মামা আপনি তো অনুদানের ফিল্ম করছেন।" এর আগে মামা আমাকে পোকামাকড়ের ঘর বসতি সিনেমা শুটিং এর সময় কক্সবাজার নিয়ে গেছিল। ববি তান্ত্রিক শুটিং আমি দেখছিলাম। তো আমি মামারে বলছিলাম, "মামা আমার না খুব ইচ্ছা, মাঝে, মাঝে ইচ্ছা করে।" তো সেদিন না ফট করে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। "আচ্ছা আমি কি করতে পারি ২ টা সিন?" কি বলতে হবে? আমার জানি কেন বের হয়ে গেছে আমি জানি না। পরে উনার একটা শুট হইছে ২ টা সিন ছিল। তো হচ্ছে আবার আমাকে বলল যে, "তুমি যাবা? ওই যে সিজিএফ অ্যাওয়ার্ড হবে। হুম, যে ওখানে চলো, ওখানে তুমি একদিন যাও। তোমার গেলে ভাল লাগবে। আর তোমাকে আমি একজন ডিরেক্টরের সাথে পরিচয় করে দিব। উনি অনেক ভালো। তোমার কি অভিনয়ের প্রতি মানে কোনো ইয়ে আছে নাকি? ইচ্ছা আছে নাকি?" আমি বলছিলাম কি, "একটু, একটু আছে, অনেক সময় নাই।" কিন্তু কারণ এর আগে আমি কোনদিন অভিনয় কাকে বলে, অভিনয় শিখি নাই, দেখিও নাই। তো যাই হোক শামীম ভাই বলল কি যে, "আমি তো এখন কিছু বানাচ্ছি না। আমার যে গুরু, উনি একটা সিরিয়াল বানাচ্ছে চ্যানেল আইয়ের। তুমি তার কাছে যেতে পারো।" আচ্ছা। তো হচ্ছে, তা আমি না আমার যাবো কি যাবো না, আমি আবার জবে ঢুকলে এরকম হবে বা এরকম হবে। আল্লাহ আমাকে কিছু জিনিস বুঝাইছিল। যে এখানে যেমন তোমার একটা ফ্রিডম আছে। কিরকম জানো? তোমাকে না কেউ জোর করে কিছু করতে পারবে না। তুমি যদি না চাও। অনেক অপশন আছে কিন্তু তুমি চুজ করতে পারো তোমার অপশন। যেটা কিনা তুমি জব সেক্টরে পারবা না। বা তো আমি ওকেও কিছু বলছিলাম। না আমি না তখন কেউ যদি আমার কাছে আসতো বা মনে হতো যে সে আমার আপন, আমি কিছু বলতে পারলে আমার বুকটা হালকা হতো। তো এরকম বললাম। তো তখন আমাকে বলল যে মিডিয়াতে এরকম অনেক আকর্ষণ আছে। এখানেও কাস্টিং আছে, ট্রেক আছে। কাজ কি আসলেই আছে মিডিয়াতে? অবশ্যই আছে। সিরিয়াসলি?
আপনি যাদের নাম বললেন এরা? বোথ। মাই গুডনেস! ভূমিকম্প যে কোন লেভেলে হবে এটা যদি আনকাট আমি প্রচার করি। আর আমার এডিট করার পরে এটা আরো ৫ বার ৫ জনকে দেখাইতে হবে। ক্লোজড হয়ে। মাই গুডনেস! আনবিলিভেবল! আমার ক্যারিয়ার তো কত বছরের? প্রায় ১৯ বছরের। মানে আমি কখনো শুনি নাই আসলে। হু, দেন হচ্ছে আপনার ফেরত ভয় লাগতেছে না আপা যে আপনি এত সবকিছু বলে যাচ্ছেন ক্যামেরাতে সব আমার না সত্যি কি আমার না এখন আর কোনো মৃত্যু বা কোনো কিছু ভয় লাগে না। আমার কোনো পিছুটান নেই। আমি না এই ৪২-৪৩ বছর ৪২-৪৩ কিন্তু আপনার নামে তো মামলা করে দিবে এরা যদি এই ধরনের গল্প কোথাও গিয়ে আপনি যদি করেন মামলা করে, যখন একটা মেয়ে কখনো কিছু বলে, মিথ্যা বলে না। হ্যাঁ, আমার কাছে সেটাই। কোনো প্রমাণ নিজের নাই। ইজ্জত নিয়ে কেন মিথ্যা কথা বলবে? মানে আমার তো কোনো দরকার নেই তাদেরকে খারাপ বলা। কেন? তারা তো আমার কোনো শত্রুতা আমি করে নাই। আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করে সেটা দেন হচ্ছে গেলাম তার অফিসে। পরে বলল যে, "আমার তো আসলে সব কাস্টিং হয়ে গেছে। সব মেয়ে সুন্দরীদের নিয়ে" ধরে আরেকটা প্ল্যাটফর্ম ছিল। বিনোদন বিচিত্রার আরেকটা প্ল্যাটফর্ম। ওখান থেকেও কিছু না, মানে এই বিষয়গুলো কি আপনাদের যারা খুব ক্লোজ তারা কি এই বিষয়গুলো জানে? মানে খুবই জানে, খুবই জানে। অনেকে বললাম তো যে, এখন যেমন আমাদের আপু বা আপু এরা এখনো কিন্তু তারা এই যে ইন্টারভিউ দেয় যে, ওই পরিচালকের সাথে ওই নায়িকার ছিল দেখে সে কাজ পায় নাই। তারা দুজনে এত সফল। বাংলাদেশ বিশেষ আপু, বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় সফল এবং বাংলাদেশের সব নামকরা ডিরেক্টর সে কাজ করছে। সে তারপর রিসেন্ট যে ইন্টারভিউতে সে বলছে যে, অ্যা ওই ডিরেক্টরের যদি আমি ফ্রেন্ড হইতাম বা কিছু হইতাম, আমি আরো ভালো সুযোগ পাইতাম। তারা যখন বলে এত সফল হওয়ার পরে এবং এত ভালো কাজ করার পরে, তাদের যদি ভিতরে ক্ষোভ থাকে, তার মানে কি? ওকে, ও বলে ইন্টারভিউ গুলো আছে এখন হি ইজ আ ভেরি গ্রেট সোল। আর আমার বোধহয় আপনি সেম এজ হবেন। তো ইন্টারভিউ করেছি। ভেরি গুড সোল। তারপরে কোনো ওটাই তো বললাম যে মানুষকে আসলে ১ ঘন্টায় কতটুকু চেনা যায় বাট যেহেতু মানুষের সাথে কাজ করি সে জায়গা থেকে মনে হয়েছে আরকি। হুম। ভেরি গুড ওয়ান। ওটাই তো গুড বললাম যে পার্সোনালিটি। তারা যে এত সফল হওয়ার পরে, এত ভালো কাজ করার পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত উনারা বলার পরে যখন উনারা যখন বলে কাজগুলো বা এগুলা কথা যে ওই লোকের সাথে যদি আপনি বা সময় দিতেন, পার্টিতে যাইতেন, হ্যাং আউট মানে ঘুরতেন ফিরতেন, তার প্রপোজাল এ রাজি হতেন, তাহলে আপনি আরো ভালো কাজ করতে পারতেন। তো আমি তো আমি নতুন। নামগুলো প্রচার করতে পারব না। ডেফিনিটলি করা উচিতও না এথিক্স এর জায়গা থেকে। বাট না আমি নামগুলো না দরকার আপনি নাই। বলে যান সমস্যা নেই। দিকপাল, দিকপাল বিগেস্ট ওয়ান এবং এটার মানে এটা যেটা করতে হবে যে এটার এডিটেড পার্ট প্রচার হওয়ার পরে টাকে একদম ভ্যানিশ করে দিতে হবে। বাংলাদেশে কেউ কখনো খুঁজে না পায় বা আমাকে ব্ল্যাকমেইল করে যাতে টা বের করতে না পারে। কারণ আপার তো আসলে ভয়-টয় কিছু নাই। আমার কিছুটা ভয় না কিছু আমার তো নাই। অনেক কিছু ডান। তো আমার তো কিছুটা হলেও ভয়-টয় না আছে। আপনার ভাই মেয়েদের জন্য ১০ হলে বাঁচতে হবে ভাই আপনাকে। হ্যাঁ, আমার আর আমার দর্শকরা প্রচুর খেপবে আমার উপরে আমি জানি যে কিবরিয়া ভাই আপনি কেন এত টুটুর শব্দ ইউজ করলেন? কেন? বাইরে না আমি তো বললাম জার্নালিজম এর তো যে কিছু এথিক্স আছে। ইলেক্ট হবে যে তার নামের কথাও কিন্তু আমি বলতেছি। ওকে, ওহ মাই গড! আচ্ছা শুনি তারপর? তারপরে হচ্ছে গেলাম। তারপর উনি বলল যে, "এখন একটা ক্যারাক্টার আছে বৈষ্ণবী। হুম, তুমি তো তাহলে ১ম এ তুমি ক্যারাক্টার আর্টিস্ট হয়ে যাবা। তো নায়িকা হতে পারবা না।" হুম। তা আমি বললাম কি যে, "কেন বৈষ্ণবী ক্যারাক্টার গুলো কি নায়িকা হওয়া যাবে না বা ভালোবাসার কথা বলা যাবে না?" বলে কি, "না, ঠিক আছে দেখা যাক কি হয়।" তারপরে আমি বৈষ্ণবীর ক্যারাক্টার করলাম। অপূর্ব ভাই আমার ১ম কো-স্টার ছিল। শাহরিয়ার শুভ ছিল। তো করলাম ওখানে শুটিং করলাম। তারপরে এর পরপরই একটা নাটক করলাম আনিসুর রহমান মিলনের বিপরীতে। ওটার মধ্যে ২ টা নায়িকা ছিল আমি আর অপি আপু। ওইটা একটা ক্যারাক্টার করছি। তো এই সমস্ত দেখলাম যে আমার এই ধরনের ক্যারাক্টার গুলো খুবই আসে। একটু হয় কাজের মেয়ে টাইপ, নাহলে হচ্ছে কমেডি, নাহলে প্রস্টিটিউট, নাহলে এই বান্ধবী এগুলাই বেশি আসে। বা হয়তো একটু কুটনা টাইপের এরকম কিছু। হুম। এখন আমি ভালো তো ক্যারাক্টার পাই না। বিভিন্ন ডিরেক্টরের অফিসে যাই, অনিমেষ আইচ বা এটা ওইটা অমুক-তমুক। হুমায়ূন আহমেদ স্যারের কাজ করছি আমি খুবই ফরচুনেট আমি। এই সমস্ত ক্যারাক্টার করছি। একটা কিনলে একটা ফ্রি করছি। এফএনএফ করে মানুষ আমাকে চিনছে আমি। পার্লারের একটা মেয়ের ক্যারাক্টার করছি। সবাই আমাকে চিনে এফএনএফ গার্ল খুব সুপার হিট হলো। আরমান ভাই করলাম। ওটার মধ্যে মানে মানুষ আমাকে চিনছে। কিন্তু ভালো অফার আমি পাই না। বিভিন্ন জায়গায় যাই, যেতে বলে যাই। কিন্তু বেশিরভাগই ইনডেসেন্ট প্রপোজাল আমার কাছে আসতো। যে হচ্ছে ওখানে কেউ ফোন দিলে, "এখানে চলে আসো। এখানে আসলে এখানে অনেক ডিরেক্টর আছেন, অনেক প্রোডিউসার আছে। যদি পরিচয় হয়েছে তাহলে কাজ পাবা। ঘরে বসে থেকে ফোন করলে কাজ পাবা।" মানে পরিচয় বলতে তো আল্টিমেটলি দিন শেষে ওগুলাই। হ্যাঁ, মনে তা করেন আমি তার কথায় রাজি হলাম, হ্যাঁ? তার কথায় সে যা বলল তার সাথে আমি একটা টাইমে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ঠিক আছে? তো এটা টাইমের নাম হচ্ছে আবার কোয়ালিটি টাইম। হ্যাঁ, এটা কেমনে কোয়ালিটি টাইম হয়? এটা তো গজবি টাইম হওয়ার কথা। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, সে এইটা করলে যে আমাকে যে কাজই দিবে, হ্যাঁ। কাজ যে আমি পাবো তার তো কোনো সিউরিটি নাই। কালকে যেমন না, দেখলাম আপনার মতো আউটস্পোকেন মানুষ যে আমার সামনে এসে ধরেন এগুলা বলতেছে, আপা যদি কোন সময় ইমোশনালি ধরেন আপার যেই কথাগুলা, এগুলা যদি অন্য কোন ধরনের কেউ পায়, তার জন্য তো এটা $1,000,000 কেক। এটা ছেড়ে দিয়ে সে ইন্ডাস্ট্রিতে আগুন ধরায় দিবে এবং
আমি আপনাকে সাজেস্ট করব আপা না বলাটাই বেটার আরকি। না, আমি ঠিক কোনো আছে? জায়গায় কখনো বলি নাই। বলাটাই দিস ইজ দ্য বেটার। ফার্স্ট টাইম আমি এত কিছু এক্সপেরিয়েন্স আমি আপনার সামনে করছি। বাট আমার মনে বা হয় এটা আপনার এই ভিডিওটা তাদের জন্য ভয়ের কারণ। কারণ তারা তো জানে কারা, কারা এসব কাজ হ্যাঁ, অপরাধ করেছে। সো তাদের জন্য ভয়ের কারণ। ভাই আপনারা সবাই সতর্ক হয়ে যান। অনেক মেয়েরা আছে যেগুলো খুব ওয়েল মানে হ্যাঁ, রিসিভ করে। একদমই নরমাল এটা। আমি বিদেশে গেছি ঘুরতে বা আমি এর সাথে টাইম কাটাইছি। আমি এই অমুকের বিপরীতে আমি নায়িকা হইছি বা এই হুম, ক্যারেক্টার করছি। হুম। তারা খুব প্রাউডলিও বলতো কিছু মানুষ। ওকে। এটাও এরকম মানুষ আছে শুনছি। ভালোও তো আছে। দেখি না, চেষ্টা করি না। খারাপ যে লাগতেছে তা না। আলতু